হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার সপ্তাহের এবং ঘড়িতে বেজে রাত ৯টা। আমরা নিয়মিতভাবেই গত ২-৩ সপ্তাহ থেকেই সো গুডের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের কাছে আসি। আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং জানা অজানা জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলি। সেক্ষেত্রে সো গুড হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি দেশ অথবা দেশের বাহিরে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা যে কোনো ডাক্তারের, আমাদের যে এনলিস্টেড ডক্টর আছে সেখান থেকে বিশেষজ্ঞর আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং খুব স্বল্প পরিমাণ একটা ফি এর বিনিময়ে আপনি হচ্ছে এই রেজিস্ট্রেশনটা করতে পারেন এবং তারপরে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারেন। সো গুড নিয়ে আমরা আরো কথা বলবো এবং আজকে স্টুডিওতে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার যে ব্যাপারটা আমরা বলি, সেই হাই ব্লাড প্রেশার নিয়ে আমরা কথা বলবো। এখানে আমাদের সাথে আজকে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার জাগ্রতী দাস, প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস, হাঁপানি, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, স্কিন এবং প্যাডিয়াট্রিক মেডিসিন। ডাক্তার জাগ্রতী, আপনাকে স্বাগত জানাচ্ছি সো গুডের আজকের প্ল্যাটফর্মে। জি, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। বেসিক্যালি আমাদের আজকে যারা দর্শক এখানে আছেন, আপনারা যারা সরাসরি লাইভটা দেখছেন সো গুডের এই প্ল্যাটফর্ম থেকে, আপনারা যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারেন। সেই আপনার যে কোনো প্রশ্নগুলোকে আমরা যেমন নিব, সেই সাথে আপনার সমস্যাগুলোকেও আমাদের সাথে আপনারা আলোচনায় আনতে পারেন। আমরা সেই সমস্যাগুলো নিয়েও আসলে চিহ্নিত করে আলোচনা করব। ডাক্তার জাগ্রতী, শুরুতেই যদি একটু আমি বলতে চাই যে উচ্চ রক্তচাপ বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে আসলে গ্যাস্ট্রিক বলেন বা জ্বর, সর্দি, কাশির মতো একটা খুব কমন একটা প্রবলেম, হাই ব্লাড প্রেশার। শুরুতে যেটা জানতে চাইবো যে হাই ব্লাড প্রেশারটা আসলে ঠিক রক্তচাপটা কত মাত্রায় থাকলে সেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার হিসেবে কাউন্ট করব? আদর্শ মাত্রাটা কি? আদর্শ মাত্রা হচ্ছে 100 উপরে। সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা, সেটা 110 থেকে 140। আর যেটা ডায়াস্টোলিক নিচেরটা বলে 60 থেকে 90। এটা উপরে বা নিচে গেলে, উপরে গেলে বলি আমরা হাই প্রেশার, নিচে গেলে বলি আমরা লো প্রেশার, মানে হাইপোটেনশন। এটা ইউজুয়ালি বাংলাদেশি ভাবেই বলা হয়। আচ্ছা, সেক্ষেত্রে আসলে যখন আমরা যেটা হয় যে ব্লাড প্রেশারের লক্ষণগুলোকে আমরা, মানে হাই ব্লাড প্রেশার যেটাকে আমরা বলছি, কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো বা রোগী বুঝতে পারবেন যে তিনি হয়তো বা হাই ব্লাড প্রেশার আক্রান্ত হয়েছেন? 95% কেসে এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকে। যখন কেউ রুটিন এক্সামিনেশন করতে যায় তখন এটা ধরা পড়ে। এছাড়া আমাদের সিমটমের মধ্যে আছে মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি হওয়া, বমি বমি ভাব, তারপর বুকে ব্যথা করা, হঠাৎ করে কিডনির মধ্যে ব্যথা হতে পারে। তারপর হচ্ছে আমাদের অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকা, এগুলোই মানে মেইনলি সিমটম হিসেবে ধরা দেয় প্রথম দিকে। যখন এগুলো ধরা দেয় তখন ওনারা রুটিন ইনভেস্টিগেশন করতে যখন যান তখন দেখেন যে হাই প্রেশার ওনার ডেভেলপ করেছে। আচ্ছা, তো সাধারণত যেটা দেখা যায় যে ঘাড় ব্যথার কথা যেটা বললেন, ঘাড়ের পেছন দিকে খুব ব্যথা যখন হতে থাকে বা রোগীকে ঘাড় পেছন দিক থেকে টেনে ধরে, তখন চিন্তা করা হয় যে হাই ব্লাড প্রেসারে তিনি গিয়েছেন। এই রক্তচাপটা কি অন্য কোনো কারণে হতে পারে? মানে কেবলমাত্র হাই ব্লাড প্রেসার ছাড়াও অন্য কোনো কারণে কি এই জিনিসটা হতে পারে, যেটা হয়তো হাই ব্লাড প্রেসার না কিন্তু রোগী চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন যে তার ব্লাডটা হাই হলো কিনা? হ্যাঁ, হতে পারে। সেটা লোকালি কোনো কারণ হতে পারে, ঘাড়ের কোনো প্যাথোলজি হতে পারে, আমাদের মাথার অন্যান্য সমস্যার রোগগুলো আছে তার কারণে হতে পারে। শুধুমাত্র যে হাই প্রেশারের ক্ষেত্রে ঘাড় ব্যথা করবে এরকম কোনো কথা নেই। ঘাড়ের মধ্যে লোকালি অনেক ডিজিজ আছে যেগুলোর কারণে হতে পারে। আমাদের চোখের প্রবলেমের কারণে আমাদের মাথা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়। আচ্ছা, তো কাজে এই জিনিসটা হচ্ছে যে যদি সিমটম গুলোর কিছু মিল থাকে, যে আমার ঘাড় ব্যথা করছে, আমার বমি বমি একটা মাথা ভাব ব্যথা, আসছে, বুক ব্যথা করছে, এরকম সবগুলো সিমটম যখন একসাথে হবে তখন সেটাকে আমরা হাই ব্লাড প্রেশার হিসেবে ধরে নিতে পারি। হাই ব্লাড প্রেশারটার কোনো নির্দিষ্ট বয়স আছে কিনা? হাই ব্লাড প্রেশার না, নির্দিষ্ট বয়স নেই। আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার দেখা যায় যখন আমাদের নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করে। অনেক সময় অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস এগুলো হয়, বিশেষ করে নেফ্রোটিক সিনড্রোম এগুলোর মধ্যে ডেভেলপ করে। তো হাই ব্লাড প্রেশার যে কোনো হতে পারে। হাই ব্লাড প্রেশার থেকে অনেক সময় স্ট্রোক হয়, সেটা বোঝাও যায় না। আচ্ছা, এটা সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রেও হতে পারে, বৃদ্ধদের ক্ষেত্রেও হতে পারে। উঠতি বয়সী কিন্তু আমরা একটা জিনিস যেটা দেখছি যে আমরা আগে যাদেরকে মনে করতাম যে ইয়াং জেনারেশনের কোনো রোগ বালাই হয় না, তারা ভীষণ চঞ্চল উদ্যম, কিন্তু আমরা রিসেন্ট যদি গত 10 বা 15 বছরের হিস্টোরি চেক করি সেখানে আমরা দেখছি যে
আমরা দেখেছি করোনাতেও তারা অনেক বেশি আক্রান্ত হচ্ছে, ডেঙ্গুতেও মৃত্যুর হারও কিন্তু ছিল তারুণ্যের মধ্যে বেশি। সেক্ষেত্রে এখনকার নিউ জেনারেশন যারা এই 18 থেকে আপনার ধরেন 25 বছর বা 27 বছর বয়সের যে একেবারে উদ্যম তারুণ্যের যে বয়সটা, তাদের কি ব্লাড প্রেশারের ঝুঁকি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। কারণ আমাদের মধ্যে এখন এই জেনারেশনে আমাদের ফাস্ট ফুড খাওয়া, চর্বিযুক্ত খাবার খাওয়া, এগুলো প্রবণতা অনেক বেড়েছে, যার থেকে আমাদের আর্টারিস যেগুলো আছে এগুলো ছোট হতে শুরু করে, হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এরকম অনেক পেশেন্ট আমাদের হসপিটালে দেখা যায় যে ছোট বয়সে তাদের হাইপারটেনশন ডেভেলপ করেছে, তার থেকে আমাদের কিডনিতে এফেক্ট করে অনেক, এগুলো অহরহই দেখা যায়। এবং ব্লাড প্রেশারের ক্ষেত্রে আসলে কিডনিটা মনে হয় অনেক মারাত্মক ঝুঁকিতে থাকে, এবং এখন যেটা দেখা হ্যাঁ, যাচ্ছে যে কিডনি ডিজিজের কিন্তু রোগীটা অনেক বেশি। এইটার সাথে যদি একটু আপনি মানে ব্লাড প্রেশারের সাথে কিডনিটাকে যদি একটু সংযোগ করে বলতেন যে এই ধারাবাহিকতাটা আসলে কোথা থেকে যে কোন পর্যন্ত যে এখানে এই কিডনিতে আক্রান্ত হচ্ছে। আমাদের হাই ব্লাড প্রেশার আর কিডনি একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। কখনো কিডনিতে সমস্যা হলে হাই প্রেশার ডেভেলপ করতে পারে, কখনো হাই প্রেশারের জন্য কিডনিতে সমস্যা ডেভেলপ করতে পারে। তো কোনটা আগে হয়েছে যদি পেশেন্ট নিয়মিত চেক আপে না থাকে তা ধরা যায় না। যেমন কিডনির মধ্যে আমাদের হাই প্রেশার হলে আমাদের কিডনির মধ্যে এফেক্ট করে, যেমন রেনাল ফেলিয়ার হয়ে যায়, রেনাল শাটডাউন, কিডনি অকেজো হয়ে যায়। এটা একদম এন্ড স্টেজ। আস্তে আস্তে করে হাইপার টেনশন এমন একটা রোগ, এটা আস্তে আস্তে সব মানে নষ্ট করে দেয় আমাদের ব্রেইন, হার্ট, কিডনি, এই তিনটা ভাইটাল অর্গান, এবং চোখও আছে, এগুলো আস্তে আস্তে নষ্ট করে, যার মধ্যে এখন প্রবণতা দেখা যাচ্ছে বেশি আমাদের কিডনির উপর এফেক্ট করছে। এবং অনেক ক্ষেত্রে আজকাল আমরা যেটা দেখছি যে হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন, তারপরে শোনা যাচ্ছে যে কিডনি ফেলিওর, একেবারে জলজান্ত হ্যাঁ, ভালো মানুষ কিন্তু কিডনি ফেলিওর। তার মানে দীর্ঘদিন হয়তো বা তিনি হাই ব্লাড প্রেশারের আক্রান্ত ছিলেন, যেটির কারণেই এইদিকে গিয়েছে। সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষ কতটুকু সচেতন হতে পারে, বা মাসে বা সপ্তাহে কিভাবে তার ব্লাড প্রেশারটাকে তিনি চেক আপে রাখতে পারেন? তিনি সপ্তাহে করতে পারেন, কেউ যদি না করেন তাহলে মানে প্রত্যেক মাসে একবার করে তো ব্লাড প্রেশার চেক করা অবশ্যই দরকার। যারা বয়স্ক হয়ে গেছে অলরেডি 30 আপ বা ধরেন 40 আপ, যারা, তাদের এটা রুটিনলি করা উচিত। আর যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের এটা অবশ্যই অবশ্যই। আচ্ছা, তার মানে আপনি যেহেতু ফ্যামিলি হিস্ট্রি বলছেন, এটা কি ডায়াবেটিকের মতোই একটি ফ্যামিলি থেকে পাওয়া, মানে কোন ধরনের কনসিকুয়েন্স এটা থাকে কিনা, যে বাবা মার হ্যাঁ ছিল বা থাকে। হ্যাঁ ফ্যামিলিতে থাকে। কারো ছিল? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে মানে অতিরিক্ত ওজনটা কি কোনো এফেক্ট করে, নাকি এটা যে কোনো হ্যাঁ, ওজনের? হ্যাঁ, আমাদের হাইপার টেনশনের কারণ 95% এর ক্ষেত্রে জানা যায় না, এবং যে 5% আছে সেই 5% এর মধ্যে ফিজিওলজিক্যাল কেসের মধ্যে দেখা যায় আমাদের ওবিসিটি যারা আছে, যারা মোটা, তাদের ক্ষেত্রে ডেভেলপ করে, যারা প্রেগনেন্ট তাদের মধ্যে জেস্টেশনাল হাইপারটেনশন ডেভেলপ করে, যারা হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন করে তাদের ক্ষেত্রে এগুলো ধরা পড়ে। আর এগুলো হচ্ছে আমাদের মানে আদার্স। আর এছাড়া আমাদের অন্যান্য রোগের মধ্যে আছে, যেমন আমাদের ব্লাড ভেসেল, রক্তনালী যেগুলো আছে এগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায়, অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক ডিসেকশন আছে, হার্টের মধ্যে আছে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এগুলো ডেভেলপ করে। কিডনির ক্ষেত্রে হচ্ছে কিডনি হচ্ছে রেনাল ফেলিয়ার, রেনাল আর্টারি স্টেনোসিস, এগুলো আস্তে আস্তে ইয়ে করে। সো একটা যেটা থাকতে যে হাইপার টেনশন জিনিসটা আমরা মনে হচ্ছে যে কেবলমাত্র সেটা উচ্চ রক্তচাপ, কিন্তু এটির সাথে অনেকগুলো বিষয় সম্পর্কিত, যেগুলোকে ধীরে 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 মানে শেষ করে দিচ্ছে, একটা নীরব ঘাতক হিসেবে সে ভিতরে কাজ করতে থাকে। জি। আমাদের দেশে সাধারণত যেটা দেখা যায় যে হাসপাতালে গেলে মানুষের প্রচুর সিরিয়াল, কিন্তু মানুষ আসলে আপনাদের কাছে যখন ডাক্তারের কাছে চলে আসে, দেখা যায় যে লাস্ট মোমেন্ট সাধারণ অবস্থায় মানুষ যখন বাহ্যিক দৃষ্টিতে ভালো আছে, তখন তারা কোনো চেক আপে যেতে চান না, বা রেগুলার যে চেক আপটা একটা মানুষের করা প্রয়োজন সেটা আসলে তারা করেন না। সেক্ষেত্রে আসলে যদি একটু রোগীদেরকে সচেতন করার ব্যাপারে আপনি কিছু উপদেশ দিতেন, বা বলতেন যে তারা কিভাবে এই জিনিসগুলোকে নিয়মিত ডাক্তারের তদারকিতে থাকতে পারে। প্রথমত তাদের তো নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে তারা ডাক্তারের কাছে অবশ্যই যাবে। ডাক্তারের কাছে না গেলেও সব জায়গায় এখন ব্লাড প্রেশার মেজার করা যায়, যারা করতে পারে তাদের থেকে অবশ্যই করতে হবে, এবং এটার বয়স আমি বলেছি এর আগে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাদের মডিফিকেশন করতে হবে, ওগুলো করে তারা ডাক্তারের কাছে যেতে পারে। রুটিন এক্সামিনেশন তো এটা প্রত্যেক 6 মাস পর পর আমাদের সবারই করা উচিত বাংলাদেশের মানুষের, কিন্তু পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করে অনেকে যান না। অনেকে আবার এটাকে অপচয় ভাবেন, যখন অপচয় ভাবেন মানে আমার রিপোর্ট নর্মাল আসলো, আমি কেন শুধু শুধু করলাম,
এই চিন্তাটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে, কিন্তু যখন অনেক সময় দেখা যায় এগুলো করতে গিয়ে ধরা পড়ে, কিন্তু মানুষের মধ্যে এই প্রবণতা যে আমার তো কিছু হয়নি, আমি কেন যাব। কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর সবারই রুটিন চেক আপে থাকা দরকার। সেক্ষেত্রে হচ্ছে কোনো খাবার মানে স্পেসিফিক কোনো ফুডের লিস্ট আছে কিনা, যে যেই ফুডগুলোকে যদি মেনটেন, কারণ মানুষদের তো আসলে খাদ্যের দ্বারাই অনেক ধরনের রোগে মানুষ আক্রান্ত হয়ে যায়। তো সেই বিষয়টা কি আপনি কতটুকু পরামর্শ দেবেন যে কোন আদর্শ খাবারগুলো তারা এখানে মেনে চলতে পারে? আদর্শ খাবার বলতে আমাদের অনেকেরই প্রবণতা আছে মানে কাঁচা লবণ খাওয়া, সেটা একদমই বাদ দিতে হবে, একদমই বাদ দিতে হবে। রেড মিট যেটা আছে সেগুলো অবশ্যই, কলিজা, তারপর হচ্ছে আহ, গরুর মাংস, খাসির মাংস, স্পেশালি যে মাংসগুলো আছে সেগুলো খাওয়া তো অবশ্যই বাদ দিতে হবে। স্পাইসি জিনিসগুলো আছে, চর্বি জাতীয় যে জিনিস আছে, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে এবং কিন্তু আমাদের দেখা যায় বেশি যে আসলে, বেশি আমাদের বেশি হ্যাঁ, বেশি ভেজিটেবল কনজাম্পশন করতে হবে। হ্যাঁ, এই আমাদের কিন্তু এই জেনারেশনের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রবণতা, যে সবজি কেউ খেতে চায় না। প্রত্যেকেই জি হচ্ছে হেলদি ফুড, মানে ডায়েট মেনটেন কোনোভাবেই করতে চায় না, সেটা মুখরোচকও লাগে না। হাতের কাছে যেহেতু প্রচুর অপশন, যার কারণে মানুষ খুব সহজে অর্ডার করে ফেলছে এবং তারপরে যে খাদ্যগুলো খাচ্ছে, খাদ্যের দ্বারাই দেখা যাচ্ছে যে সে অনেক বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে। কাঁচা লবণের যে বিষয়টা বললেন, কাঁচা লবণটা তো সাধারণত কিছু মানুষজন ভাতের সাথে নিয়মিত বেসিসেই খায়। এই জিনিসটা কি আসলে অনেক বেশি মারাত্মক ক্ষতিকর? জি, অনেক বেশি মারাত্মক। কারণ আমাদের শরীরে যে মানে যেটা আমরা খাই সোডিয়াম ক্লোরাইড লবণ, যেটা এটা আমাদের কিডনি থেকে পানি টেনে নিয়ে আসে, এবং এটা যে মানে আমাদের ব্লাডের মধ্যে পানি যে এক্সট্রা থাকে সেটাতে আমাদের হাইপার টেনশন ডেভেলপ করে, এবং সাথে সাথে আমাদের যে লবণের মানে পরিমাণ শরীরের থেকে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেটা খুবই একটা ক্রাইসিসের জিনিস, যা অনেক সময় দেখা যায় দুইটা একসাথেই হয়ে গেছে। তো এটা সম্পূর্ণভাবেই এটা সচেতন হওয়া সবার দরকার, যে কোনোভাবেই মানে আলগা লবণ যেটা আছে সেটা খাওয়া যাবে না। এটা একটা অনেক বড় ইনফরমেশন আমি মনে করব যে সাধারণ মানুষের, কারণ বাংলাদেশের মানুষদের আমি যেটা দেখেছি যে বিশেষ করে গ্রামের মানুষজন আছেন বা শহরেও অনেকে আছেন যে ভাতের সাথে একটু লবণ তারা নেয়নি। তো এই লবণটা হচ্ছে যে কি পরিমাণ তাকে এফেক্ট করছে, সেটা সম্পর্কে হয়তো অনেকের ধারণার বাহিরে থেকে গেছে। এই যে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং দীর্ঘদিন চিকিৎসাহীনতায়, মানে উচ্চ রক্তচাপের চিকিৎসাহীনতায় থাকা, এটি আপনি যেটি বললেন যে কিডনির হতে পারে, এর বাহিরে আসলে আর কি ধরনের ঝুঁকিগুলো রয়েছে? বাকি আমাদের কোন রোগগুলো ঝুঁকি আর কি যেতে পারে? হ্যাঁ, আমাদের ব্রেইনের মধ্যে হতে পারে স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক আছে, হেমোরেজিক স্ট্রোক আছে প্রথমে এটা। হ্যাঁ, তারপরে আছে আমাদের ব্লাড ভেসেল, রক্তনালীর মধ্যে অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক ডিসেকশন, এটা হয়। আমাদের হার্টের ক্ষেত্রে হয় হার্ট ফেলিয়ার, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হার্টের চেম্বার যেগুলো আছে, প্রকোষ্ঠ যেটা বলে, সেগুলো হচ্ছে বড় হয়ে যায়, একসময় বড় হতে হতে এরকম হয় সে আর পাম্প করতে পারে না, তখন হার্ট ফেল হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমাদের আসে চোখ, চোখের মধ্যে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আছে, রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায়, মানে আমাদের যেটা দিয়ে আমরা চোখে দেখি রেটিনা লেয়ার, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। প্যাপিলোইডিমা হয় আমাদের চোখের মধ্যে পানি যেটা, ওটা প্রেশার, চোখের প্রেশার বেড়ে যায় এগুলো। তারপরে হচ্ছে আমাদের কিডনিতে তো কিডনি ফেলিয়ার হয়, সেটা তো আমি বললাম, রেনাল ফেলিয়ার, আমাদের চোখের যে শরীরে যে ব্যাপারটি ভাইটাল বললেন, অর্গান গুলো। আমরা এখন ইদানিং কালে একটা জিনিস দেখছি যে গ্লুকোমা। তো এটা কি এই হাই ব্লাড প্রেশার থেকে কি গ্লুকোমার একটা সিমটমের দিকে চলে আসে, এই জিনিসটা যেটা রেটিনার হ্যাঁ সাথে আসে, সম্পর্কিত বললেন? হ্যাঁ আসে। আহ, আচ্ছা, সেক্ষেত্রে আসলে আহ, আহ, এই জিনিসগুলোকে নিয়মিত বেসিসে চেক আপের কোন ওষুধগুলোকে, মানে এটা কি কোনো ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা পরামর্শ দেবেন, নাকি নিয়ন্ত্রিত জীবনযাপন, কোনটাতে আসলে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন? সর্বপ্রথম হচ্ছে নিয়ন্ত্রিত জীবনযাপন। যার হাইপারটেনশন হয়ে গেছে তার তো ওষুধ খেতেই হবে, কিন্তু যার হয়নি বা তার ফ্যামিলি হিস্ট্রি আছে, এরকম না যে আমার ফ্যামিলি হিস্ট্রি নেই আমার হবে না, এরকম না, যে কারোই হতে পারে, অনিয়ন্ত্রিত জীবনযাপনে যে কোনো কিছুই হতে পারে। সো এখানে হচ্ছে প্রথমে আমার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আমি যেটা বললাম, যেগুলো অ্যাভয়েড করা উচিত, যেগুলো আমাদের খাওয়া উচিত ওগুলো খেতে হবে। এছাড়া আমাদের হাইপারটেনশনের মধ্যে দুইটা আছে, হাইপারটেনসিভ ইমার্জেন্সি, যেটা আমাদের হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার যেটা আছে, অনেক সময় পেশেন্টদেরকে সরাসরি আইসিইউতে নিয়ে যেতে হয়, সেখানে ম্যানেজ করতে হয়, ওয়ার্ডে ভর্তি করতে হয়। আর একটা আছে হচ্ছে হাইপারটেনসিভ আর্জেন্সি, পেশেন্ট এসেছে কিন্তু সেই পরিমাণ তার ব্লাড প্রেশার রেজ করেছে কিন্তু আদার সিমটম নেই, সেক্ষেত্রে আমরা ওরাল ড্রাগ দেই, ড্রাগ দিয়ে হচ্ছে আমরা ট্রায়াল দিই সে কেমন আছে। এরপর আস্তে আস্তে সে যখন নিয়মিত ফলো আপে আসতে থাকে,
সেই অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেই যে কি রকম ওষুধ তার কাজ করছে বা অ্যাড করতে হবে নাকি আমাদের অমিট করতে হবে ওষুধ এরকম। তার মানে কি নিয়মিত যদি হচ্ছে যে ওষুধটা দিয়ে আপনারা বললেন যে আপনারা অবজারভেশনে রাখেন, এটি কি হচ্ছে নিয়মিত অবজারভেশনে রাখলে বা যদি নিয়মিতভাবে ওষুধটাকে সেবন করতে থাকে ডাক্তারের পরামর্শের মতো, তাহলে এটিকে নিয়ন্ত্রণে রাখা যায়, মানে নিয়ন্ত্রণে রাখার মতো একটি হ্যাঁ রোগ? হ্যাঁ, নিয়ন্ত্রণে রাখার মতো রোগ, কিন্তু এখন কেউ যদি ডিসকন্টিনিউয়াস ভাবে খায় তাহলে তো আর নিয়ন্ত্রণ হবে না। ডায়াবেটিসের সাথে উচ্চ রক্তচাপটা কতটুকু সম্পর্কিত? হ্যাঁ, সম্পর্কিত আছে। আমাদের প্যাথোজেনেসিস এর মধ্যে একটা আছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা আছে যার ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্সই আমাদের ডায়াবেটিস হয়। সেটার সাথে আমাদের একটা প্যাথোফিজিওলজি এটার সাথেও আসে আমাদের হাইপারটেনশনে, এটা একটা কজ যে হাইপারটেনশন ডেভেলপ করা। ইউজুয়ালি পেশেন্ট দেখা যায় এই দুটো নিয়েই আসে একসাথে, বা যার এটা আছে আরেকটা তার হবে বা হয়েছে এরকম। একটার সাথে আরেকটা কানেক্টেড বিষয়টা হ্যাঁ দেখাচ্ছে। আমরা সাধারণত গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেটা দেখি একেবারে গর্ভধারণের শুরু থেকেই প্রথম 1 মাস বা 1.5 মাসের পর থেকেই তারা হাই ব্লাড প্রেশারের দিকে চলে যান এবং শেষের দিকটাতে 7 থেকে 9 মাসের মধ্যে যখন রিস্কি পিরিয়ডটা থাকে তখন খুব হাই ব্লাড প্রেশার থাকে। এই জিনিসটাকে যদি একটু আপনি সচেতনতামূলক বলতেন যে ধারণ করা নতুন মায়েদের ক্ষেত্রে তারা আসলে হাই ব্লাড প্রেশারটা কতটুকু তাদেরকে ক্ষতিকর থাকে এবং সেটাকে নিয়ন্ত্রণের জন্য তারা কি করতে পারেন? হাই প্রেশার গর্ভধারণের সময় এটা খুবই মারাত্মক একটা মানে রোগ। এখন প্রথম থেকে আমাদের দেশে এই প্রবণতাও আছে যে আমরা চেক আপেই যাই না, আমাদের গর্ভ মানে গর্ভধারণ হয়েছে আমরা চেক আপেই যাই না, আমরা একবারে ডেলিভারি পিরিয়ডে চলে যাই বা একদম লাস্টে যে আমরা ডাক্তার দেখি। আসলে এটা কখনোই করা উচিত না। আমার যখন থেকে গর্ভধারণ হবে আমার তখন থেকেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যদি প্রথম থেকে ধরা পড়ে অবশ্যই ওষুধের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং আমরা নিয়মিত এটাকে আমরা ফলো আপে রাখি। তো এটার সাথে এই হাইপার টেনশনে নিয়ন্ত্রণ না করা হলে, নিয়ন্ত্রণ না করা গেলে, তো বাচ্চার ক্ষেত্রে যেমন ঝুঁকি, মায়ের ক্ষেত্রেও এই ঝুঁকি খুবই বেশি এবং সেটা মৃত্যু হার অনেক বেশি এটার জন্য। হ্যাঁ, তো মায়ের ক্ষেত্রে প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া খিঁচুনি হয়ে যায় যেটাকে এক্লামশিয়া বলে, আর খিঁচুনির আগের মধ্যে যেটা থাকে আমাদের হাই প্রেশার, প্রি এক্লামশিয়াতে থাকে। আর এটা তারপরে হচ্ছে আপনার বাচ্চা আগে ডেলিভারি হয়ে যায়, ঠিক আছে, প্রিম্যাচিউর ডেলিভারি যেটাকে আমরা বলছি। প্রিম্যাচিউর ডেলিভারি আছে আমাদের। তারপর হচ্ছে হেল্প সিনড্রোম আছে, ইভেন মায়েদের স্ট্রোকও ডেভেলপ করে, শ্বাসকষ্ট, মানে হঠাৎ শ্বাসকষ্ট ডেভেলপ করে, এগুলো করে। আর বাচ্চাদের ক্ষেত্রে হয় হচ্ছে বাচ্চা হওয়ার পরে মারা যায়। আর প্রিম্যাচিউর ডেলিভারি তো আছেই, তারপর হচ্ছে তার মানে ডেভেলপমেন্টাল ডিলে হয়, তার যেই বয়সে যেটা হওয়া দরকার সেটা তার হয় না। এগুলো মানে সেক্ষেত্রে সেক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের আদর্শ ব্লাড প্রেশারটা আসলে কত থাকা উচিত? মানে এটা কি মাস আলাদা আলাদা মাসে আলাদা আলাদা স্ট্যান্ডার্ড আছে নাকি একটা স্ট্যান্ডার্ড থাকে তারা পুরো 10টা মাস কন্টিনিউ করতে পারে? সেম স্ট্যান্ডার্ড ফর এভরিওয়ান, মানে সবার জন্যই সেম। 110 থেকে 140 এবং 60 থেকে 90 নিচেরটা এরকম। তো আদর্শ ধরা হয় 120 থেকে 80 এরকম। হ্যাঁ, এটাই সবাই ইউজুয়ালি জানে। তো যেকোনো মায়ের এটা হচ্ছে পারিবারিক সচেতনতা মায়ের থেকে আরো বেশি হওয়া দরকার, যে তাকে নিয়মিত চেক আপে রাখা, তার তার প্রতি যত্নশীল হওয়া। হ্যাঁ, যেহেতু একটা একটা সন্তান জন্মদান খুবই সেনসিটিভ একটা ব্যাপার, একজন নতুন মানুষকে যখন পৃথিবীতে আনতে যায় তার ভিতরে যে শারীরিক পরিবর্তনগুলো আছে সেগুলো অনেকগুলো বিষয়ের সাথে সম্পর্কিত এবং ব্লাড প্রেশারটা তো ডেফিনেটলি আপনাকে সতেজ রাখা বা আপনি কতটুকু অ্যাক্টিভ থাকবেন এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করছে ব্লাডের উপরে। তো এক্ষেত্রে আমরা গর্ভবতী মায়েরটাও শুনলাম, এখন যদি ডায়াবেটিক্সের যেটা সেটা আমরা শুনেছি সেটা কিডনির দিকে যায় সেই ব্যাপারটুকু আমরা জানলাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ঘুমের ওষুধ, যেটা অনেকে নিয়মিত ব্যক্তিতে ঘুমের ওষুধ খান, বিভিন্ন পেশেন্টরা আছেন, সেই ঘুমের ওষুধগুলো আসলে হাই ব্লাড প্রেশারের সাথে কতটুকু কানেক্টেড? এটা ইনভ্যারিয়েবলি প্রায় সব পেশেন্টকে দেওয়া হয়, কারণ হাইপারটেনশন ডেভেলপ করলে দেখা যায় তাদের রাতে ঘুম হয় না। এবং এই মানে হাই প্রেশার মানে ঘুমের যে ওষুধটা আছে এটা আমাদের প্রিলোড আর আফটারলোড, এটা হার্টের একটা মেকানিজম, এটা কমায়। এটা অনেক সময় অনেক পেশেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় তাদের এটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এক্ষেত্রে যারা সাধারণত আমরা দেখি যে অধিক পরিশ্রম করছেন বা ঘুম কম হচ্ছে তাদের ক্ষেত্রেও একটা হাই ব্লাড প্রেশারের একটা ঝুঁকি থেকে যায়। তো যাদের ঘুম কম হয় তাদের এটা ডেভেলপ করে, ম্যাক্সিমামই ডেভেলপ করে হাই প্রেশার এক সময়।
তো নিয়মিত ভিত্তিতে এই বিশ্রামটা অনেক বেশি প্রয়োজন উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আমাদের দেশের হাসপাতাল বা সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে তো মানুষ গেলেই চিকিৎসা পান, কিন্তু যারা আসলে আজকে আমার প্রত্যন্ত অঞ্চল থেকেও হয়তো অনেকে এই পর্বটি পরবর্তীতেও দেখবেন, সেক্ষেত্রে যারা শহরের অঞ্চলে আছেন তারা তো নিকটস্থ যে কোনো ডাক্তারের চেম্বারে যে খুব সহজেই তারা ব্লাড প্রেশারটা মেপে আসতে পারছে, কিন্তু সরকারি হাসপাতালগুলোতে কি আসলে এটি সচেতনতা বাড়ানো বা সেখানে মানুষ সহজে যে তার ব্লাড প্রেশারটা চেক করতে পারে কিনা, এই ধরনের কোনো মেসেজ যদি আপনি আমাদের আজকের দর্শকদের জন্য দিতেন? হ্যাঁ, প্রত্যেক গ্রামে কমিউনিটি ক্লিনিক নামে একটা মানে আমাদের কি বলে সরকারের তরফ থেকে দেওয়া হয় কমিউনিটি ক্লিনিক, ওখানে যেও তারা করতে পারে, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেখানে যেও করতে পারে। ইভেন ফার্মেসির দোকানেও থাকে, কিন্তু কে মাপছে, কে টেকনিশিয়ান, সেটা তার উপরেও ডিপেন্ড করে। হাই ব্লাড প্রেশারটা হচ্ছে যেটা আপনি বললেন যে একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার মধ্যেই আসতে পারে। নিয়ন্ত্রিত অবস্থানটা একটা মানুষকে সুস্থ রাখতে মানে কোন বয়সের ক্ষেত্রে বা কতদিন আমি ওষুধটা নিয়মিত করে নাকি একেবারে মানে ফরইভার আপনাকে যতদিন আপনি বেঁচে আছেন ততদিন এটাকে মেডিকেশনের মাধ্যমে চালাতে হবে, এই ব্যাপারটা যদি একটু বলতেন। যেটা 95% এর ক্ষেত্রে আমি বললাম এসেনশিয়াল, যেটা হাইপারটেনশন যার কোনো কজ নেই তার ক্ষেত্রে খেয়ে যেতে হয়। এখন যে 5% কেস আছে যেগুলোর মধ্যে কজ জানা যায়, যদি কজ ধরা যায়, আমি যদি একটা কারণ জানি, আমি তাকে উপরে ফেলতে পারবো। তো ওই রোগটা যদি আমার ঠিক করতে পারি আমি, তাহলে হাইপারটেনশন ঠিক হয়ে যাবে। তো রেগুলার ফলো আপে থাকলে একসময় তার ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে এটা। আমি কিছুক্ষণ আগে একটা জিনিস একটু ছেড়ে গিয়েছি, সেটা হচ্ছে যে নতুন শিশুর ক্ষেত্রে যেটা বলছিলাম যে মার যদি হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে নতুন শিশু, সুস্থ একটা শিশু পৃথিবীতে আসাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় কিনা। মানে এখন আমরা অনেক জায়গাতে দেখছি যে একটু বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে অথবা শিশুর হাড়টা ঠিক মতো তৈরি হয়নি। এই উচ্চ রক্তচাপটা একজন নতুন শিশুর ক্ষেত্রে জন্মদানের ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতাগুলো আনতে পারে? হাই ব্লাড প্রেশারটা মেইনলি কি আমার নির্দিষ্ট অর্গানে যাচ্ছে না, যখন মায়ের ক্ষেত্রে ডেভেলপ করে তার এই ব্লাড প্রেশারের জন্য বাচ্চার ভিতরে হচ্ছে আমাদের রক্ত প্রবাহ হয় না। সেই রক্ত প্রবাহ না হলে আমাদের যে কোনো জায়গায় সমস্যা হতে পারে। আমাদের শিশু মৃত্যুর ঝুঁকির হার এই কারণে অনেক বেশি বাংলাদেশে। হ্যাঁ, আর বিকলাঙ্গ তো আমি বললাম ডেভেলপমেন্টাল ডিলে, এটার মধ্যে বিকলাঙ্গতা এসে পড়ে। এটা যে কোনো জায়গা থেকেই হতে পারে। তো কাজে এই মানে একজন নতুন মায়ের এই 10টা মাসই তাকে আসলে খুব যত্নে থাকা উচিত এবং ব্লাড প্রেশারটা ডেফিনেটলি নিয়ন্ত্রণে রাখা উচিত। আমি হার্টের এই উচ্চ রক্তচাপ থেকেই কি হার্টের ব্লক অথবা হার্টের রিং পরানো এই বিষয়গুলো চলে আসে কিনা? হ্যাঁ, আসে। তো আমাদের আর্টারিজ। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, এটাকে যদি একটু ব্যাখ্যা করে বলতেন, যে সাধারণ দর্শকের জন্য যদি একটু ব্যাখ্যা করে বলতেন, কারণ আপনারা হয়তো মেডিকেল টার্মে বা আমরা যারা সচেতন আমরা হয়তো জানি, কিন্তু অনেক সাধারণ দর্শক আছেন যাদের কাছে তারা হয়তো মনে করছেন যে হাই ব্লাড প্রেশারের আমি ওষুধ খাই, আমার তো হার্টে ব্লক ক্লক হবে না বা আমার রিং পরানোর প্রয়োজন নাই বা আমার হার্ট অ্যাটাক হবে না, কিন্তু আসলে এটা যে কতটা ভয়াবহ হতে পারে বা রিংটা কেন লাগতে পারে এই বিষয়গুলো যদি একটু বিস্তারিত করে বলতেন। আমাদের হাই ব্লাড প্রেশার মেইনলি হচ্ছে আমাদের ব্লাড ভেসেল আছে, রক্তনালী, সেটার মধ্যে হচ্ছে রক্তটা যে চাপ দেয়। এখন আমাদের এটার মধ্যে যদি আস্তে আস্তে করে চর্বি জমতে থাকে তাহলে সেখানে প্রেশার অনেক বেশি বেড়ে যায়। এবং এই চর্বিগুলো যদি আমাদের হার্টের যে আমাদের আর্টারিস আছে, ধমনী, সেগুলোর মধ্যে জমে, তাহলে সেখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। সেখান থেকে আমাদের অ্যাকিউট এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা আছে সেটা ডেভেলপ করে। তখন হার্ট যে অ্যাটাক। হার্ট অ্যাটাকটা হ্যাঁ, তৈরি হচ্ছে। ফ্যাটি লিভারটা কি এই হাই ব্লাড প্রেশারের একটি অংশ? ফ্যাটি লিভার সম্পর্কিত, কিন্তু খুব একটা নয়। কিন্তু ফ্যাটি লিভার অবশ্যই ফ্যাট কনজাম্পশন যারা বেশি করে তাদের এটা ডেভেলপ করে। সেক্ষেত্রে নিয়মিত শরীরচর্চা এবং অবশ্যই তার শারীরিক যে ওজনটা সেটা নিয়ন্ত্রণে রাখা এটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন। আমরা কিন্তু অনেক সময় দেখি যে কিছু মানুষ বেশ মানে শারীরিকভাবে তারা অতটা বেশি স্থূলকায় না, বেশ জীর্ণশীর্ণ, কিন্তু তারপরেও তার হাই ব্লাড প্রেশার আছে, এই জিনিসটা কেন হয়? আমি আগেই বলেছি 95% কেসে আমরা জানি না এটা কেন ডেভেলপ করে। এটা এখনো প্যাথোজেনেসিসটা এখনো হয়নি, কিন্তু 5% এর কেসে আমরা বলতে পারি। আমরা ওই 5% কেস ধরার জন্য অনেকগুলো টেস্ট দিয়ে থাকি। তখন যদি ধরা পড়ে তাহলে সেই রুট অনুযায়ী আমরা হচ্ছে ট্রিটমেন্ট করি, আর না হলে আমাদের এসেনশিয়াল 95% কেসের ক্ষেত্রে সেই পেশেন্ট পড়ে গেল।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যেহেতু এখনো পর্যন্ত এই রোগটি গবেষণার আন্ডারে রয়েছে যে 95% ব্যাপারটাই অজানা। কেন হচ্ছে? সেক্ষেত্রে আসলে যেকোনো গড়নের, যেকোনো বয়সের, যেকোনো দৈহিক তার যে অবস্থান হোক না কেন, প্রতিটা মানুষকে সচেতন থাকা উচিত যে তার রক্ত চলাচলটা স্বাভাবিক থাকছে কিনা। এবং জি। দীর্ঘমেয়াদে সুস্থ থাকার জন্য আসলে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণের বিকল্প নেই। যেটি আজকে আমাদের আলোচনার মাধ্যমে আসলে আমরা জেনেছি। স্পেসিফিক কি কোনো ওষুধের আপনি সাজেস্ট করতে পারেন যে যেটা হয়তো কেউ নিকটস্থ কোনো চেম্বার বা ক্লিনিকে যে তারা যখন চেক করছেন, এরপর আমরা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা আমরা করি যে জ্বর হলে নাপা খাচ্ছি, মাথা ব্যথার জন্য আমরা ওষুধ খাচ্ছি, হাই ব্লাড প্রেশারের জন্য এরকম কোনো কমন মেডিসিন আছে কিনা? না, কমন মেডিসিন নেই। আমাদের হাই প্রেশারের জন্য অনেক ধরনের ওষুধ আছে এবং ওইগুলোর অনেক কমপ্লিকেশন, আর কমপ্লিকেশন বলতে মানে সাইড এফেক্ট যেটা আছে সেটা আছে, এবং আমার পেশেন্টের সম্পূর্ণ হিস্ট্রিটা জানা দরকার। সম্পূর্ণ হিস্ট্রি জেনে, কারো যেমন শ্বাসকষ্ট থাকে আমি এই ওষুধটা দিতে পারবো, কারো হার্ট ফেলিয়ারের হিস্ট্রি আছে আমি এটা দিতে পারবো না, কারো হচ্ছে আপনার শরীরে লবণ একটা মানে একটা আমাদের পটাশিয়াম যেটা আছে সেটা বেশি আছে দিতে পারবো না, কারো প্রোস্টেটের সমস্যা থাকলে অনেক সময় সেটা দিতে পারি না। ঠিক আছে, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক কিছু ড্রাগ আছে ওগুলো দিতে পারি না, আমি দিতে পারি। এখন যদি ইনভ্যারিয়েবলি সবার কথা বলা হয় তাহলে না, এটা এইভাবে ওষুধ দেওয়া যায় না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন সবার হতে হবে এবং ডাক্তার তার ডিটেইলস হিস্ট্রি নিয়ে ইনভেস্টিগেশন করে তাকে ওষুধ দিবে। যে এই সচেতনতাটাই আসলে জানার জন্যই আমার আপনাকে প্রশ্নটা একটু অন্যভাবে করা, যে হাতান্দাজি ওষুধটা, কারণ অনেকেই যেটা আমাদের থাকে যে হাই ব্লাড প্রেশার হয়েছে, তার ফ্যামিলিতে আরো তিনজনের হয়েছে, তিনজনের বডি হিস্ট্রিটা ডিফারেন্ট, তিনজনের জীবনযাত্রাটা ডিফারেন্ট, এখন তিনজনের জন্য কিন্তু তিনটা ডিফারেন্ট ওষুধ, কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে একটা ওষুধই আছে, সেই ওষুধটাই তিনজনই খেয়ে নিচ্ছেন, তখন একটা হিতে বিপরীত হতে পারে। তো এই বিষয়টা নিয়েও আসলে সচেতনতার দরকার। আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে আজকে সময় দিলেন, এবং আমরা খুব সেনসিটিভ মেজর একটা ইস্যু নিয়ে খুব স্বল্প সময়ের আলোচনায় আমরা চেষ্টা করেছি যে কোথা থেকে আমাদের আসলে এই রোগটা শুরু হয়, তাদের জন্য আমাদের কোন জিনিসগুলো মেনে চলা প্রয়োজন, এবং সেটিকে কিভাবে নিয়মিত আমরা ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে পারি। তো পরিশেষে আমার দর্শকের জন্য আপনার বলার কিছু আছে কিনা? পরিশেষে দর্শকের জন্য আমি এটাই বলবো, সবাই নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন, নিজের খাওয়া দাওয়া যেটা আছে অবশ্যই সেটা লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে করতে হবে। আপনি সেটা হাই প্রেশারের ক্ষেত্রে হোক, যে কোনো রোগের ক্ষেত্রে হোক, নিজের মানে নিজের শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য যা করা দরকার সেটাই করা উচিত। সবাইকে নিয়মিত ভাবে ব্যায়াম করা, হাঁটা চলা করা, তারপর হচ্ছে খাবারের নিয়ন্ত্রণ, এগুলো অবশ্যই করা উচিত। তারপরেও যদি কোনো রোগ হয় সেই জন্য ডাক্তার আছেন, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। তবে ফার্মেসিতে গিয়ে এইটা মানে যে কোনো একটা ওষুধ আমি খেয়ে নিলাম কিন্তু সেটাতে নিয়ন্ত্রণ হয় না, হিতে বিপরীত হয়ে আমাদের কাছে পেশেন্ট আসে যে এখন কিছুই হচ্ছে না, পরে দেখা যায় যে সব শেষ। সেই জন্য সচেতন সবার প্রথম থেকেই হওয়া উচিত। জি ডাক্তার জাগৃতি দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যেটি আমাদের প্রত্যেকটা পর্বের মূল বিষয় থাকে যে নিয়মিত আপনি ডাক্তারের কাছাকাছি থাকুন, ডাক্তারের সাথে কানেক্টেড থাকুন। তবে এই আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সাধারণ রোগীদের ক্ষেত্রে যেটা হয় যে তারা ডাক্তারের চেম্বারে যেতে অনীহা বোধ করেন, তারা ভালো থাকা অবস্থায় ডাক্তারের কাছে যেতে চান না, এবং ডাক্তারের সিরিয়াল দেওয়াটাকেও তারা অনেক বড় একটা ঝামেলা ঝক্কি মনে করেন। সেই জায়গাটিকে সহজ করার জন্যই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে সো গুড এসেছে। তো সো গুডের ফেসবুক পেজের সাথে আপনারা কানেক্টেড থেকে খুব সহজে অনলাইন ডাক্তারের থেকেও পরামর্শ নিতে পারেন, আপনার নিয়মিতভাবে সেখানে আপনার মেডিকেশনটাও করতে পারেন এবং আপনি সুস্থ থাকতে পারেন। এবং একটা কথাই আজকের দর্শকদের জন্য আমি বলে শেষ করতে চাই যে আপনারা খাবারকে ভালোবাসেন, আপনারা অনিয়ন্ত্রিত জীবনযাপনকে ভালোবাসেন, কেবলমাত্র আপনারা নিজেকে ভালোবাসেন না। নিজেকে ভালোবাসেন না বলেই অনিয়ন্ত্রিত সব জিনিসগুলোকে আপনার জীবনের অংশ বানিয়ে নেন। সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি নিজের একটি মায়া এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্ট নিজের প্রতি তৈরি করুন, নিয়মগুলো মেনে চলুন, তাহলে আপনি সুস্থ থাকবেন এবং একটি দীর্ঘ জীবন আপনি লাভ করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইভে আমাদের সাথে যোগ দিয়ে এতক্ষণ আমাদের আলোচনায় অংশ নেবার জন্য।